কিছু না ঘটবে, মানে এই বয়স্ক লোকের ভীমরতি প্রাপ্ত বয়স্ক মানুষ তাদের এই সমস্ত সাজেশন নিয়ে পাগল নাকি ভাই? যে আপনি বলছিলেন যে মানে ভারতীয় সংবাদ মাধ্যমের কথা বলছিলাম, নানান রকম গুজব গুঞ্জন বা ইউটিউবাররা যেগুলো ছড়াচ্ছে, আইএসপিআর তার প্রতিবাদ করছে। আইএসপিআর কিন্তু জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং জাতিসংঘের ভলকার তুর্কের যে বক্তব্য তারও প্রতিবাদ করেছে। আইএসপিআর বলছে যে মানে জাতিসংঘ তদন্ত প্রতিবেদন এবং ভলকার তুর্কের যে বক্তব্য, শান্তিরক্ষী মিশনে দেশ মানে পাঠানোর দেশ হিসেবে বাংলাদেশ আর থাকবে না, এমন সতর্কতা দেওয়া হয়েছিল সেনাবাহিনীকে, এবং সেই সতর্কতা যেন জুলাই আগস্টের ঘটনায় না জড়ায় এরকম, এবং তার ফলশ্রুতিতেই পরিবর্তন দেখা গেছে। এর প্রতিবাদও করেছে সেনাবাহিনী। এটাকে কি বলবেন? এটা কি সেনাবাহিনী যথাযথ প্রতিবাদ করছে নাকি জাতিসংঘ যথাযথ প্রতিবেদন দিচ্ছে? দেখেন, আমি একটা কথা বলি, ভলকার তুর্ক যে কথাটা বলেছে এই কথাটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় এই কারণে যে উনি যেটা দায়িত্ব নিয়েই বলেছেন এবং বক্তব্যটা তো উনিই দিয়েছেন, উনি বলেছেন। এখন উনি কার সঙ্গে কথাটা বলেছেন সেটা উনি বলেন নাই, কিন্তু আইএসপিআর যেটা বলতেছে, আইএসপিআর পক্ষে কি এটা ছাড়া আর কিছু বলা সম্ভব? ব্যাপারটা খেয়াল করেন, মন্ত্রীর পিআরও, বাংলাদেশের যে কোনো মন্ত্রীর পিআরও যখন কোনো একটা বিবৃতি দেয়, সেই বিবৃতিটাকে আপনি ধরে নেবেন ওটা মন্ত্রীর, ওটা দিতে হয় বলে দেয়, ওটা দিতে হয় বলে দেয়। অনেক সময় আমি এমনও দেখেছি যে মন্ত্রী একটা কথা বলেছে, সেই কথার বিপরীতে কথা বলেছে মন্ত্রীর পিআরওর বক্তব্য, বলছে না মন্ত্রী এটা বলেন নাই। আর মন্ত্রী ওদের না বলে থাকে তো মন্ত্রী বলবে, তুমি বলো কেন, তুমি কে, তাই না? কারণ মন্ত্রী বিব্রতকর অবস্থা পড়ে গেছে, উনি বলতে যাচ্ছে, উনি এটা বলে একটা ধরা খাইছে অথবা প্রশ্নের সম্মুখীন হয়েছে, অতএব ওনার হয়ে ওনার পিআরও বলছে মন্ত্রী ওটা ঠিক বলে নাই। এরকম ঘটনা আমাদের দেশে ঘটছে। কাজে এখানে যেটা হলো, আইএসপিআর এর পক্ষে আর কি বিবৃতি দিবে আপনি বলেন? আইএসপিআর কি বলবে যে ভলকার তুর্ক বলেছিল? এটা আইএসপিআর এর পক্ষে বলা সম্ভব? বলবে না তো। আমাদের এখানে কি সে প্র্যাকটিসটা আছে? নাই তো। তো এখন ভলকার তুর্ক বলেছে, যদি এখন এটা তারা বলছে বলে মানে এটা বলে না, প্রতিবাদ না করে থাকলে তো একটা সমর্থন হয়ে গেল। এখন তারা বরং যদি বিবৃতি দেয়, তারা এইটা তারা দিতে পারতো, প্রতিবাদ দিতে পারতো, ভলকার তুর্কের কাছে পাঠাতে পারতো যে আপনি যে বললেন আপনি এটা ঠিক বলেন নাই, আপনি এটা কাকে বলেছেন বলেন, তাকে বলতে পারতো। পাবলিক আমাদেরকে শুনে তো কোনো লাভ নাই। শুনেন, যত মানুষ দেশে শুনছে তারা কি আইএসপিআর এর কথা বিশ্বাস করছে নাকি ভলকার তুর্কের কথা বিশ্বাস করছে? আমরা কি দেখেছি, জুলাই বিপ্লবের সেনাবাহিনীর যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটা কি আমাদের পক্ষে ছিল না? ছিল তো। আমরা মনে করি সেনাবাহিনী যে কাজটা করেছে ওই কাজটা ওই সময় তারা না করলে হয়তো এই বিপ্লবটা সফলই হতো না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আমাদের বিপ্লবের সাফল্যের জন্য যা যা করা দরকার সেনাবাহিনী করেছে, এটা আমি মনে করি পার্সোনালি। এখন ভলকার তুর্ক তো এটার জন্যই চাপ দিয়েছেন। আপনি হিসাবটা দেখেন, পুলিশ শেখ হাসিনার কথা শুনেছে, কিন্তু চাপ দেওয়ার আগে পরিস্থিতি ভিন্ন ছিল, চাপ দেওয়ার পর পরিস্থিতি বদলে গেছে। ভলকার তুর্কের যে বক্তব্য, যে তার ফলশ্রুতিতেই পরিবর্তন এসেছে। আমি সেটাই বলছি, পুলিশ শেষ পর্যন্ত শেখ হাসিনার পক্ষে ছিল, যা যা বলছে সে তাই করছে। শেখ হাসিনা যা যা বলছে সবকিছু কি সেনাবাহিনী করছে? করেনি তো। কোনো তাকে পালাতে হতো না, আরো অন্তত 2-3 হাজার লোক মারা যেত। শেষ মুহূর্তে তো সেনাবাহিনী সেটা করে নাই, বরং সেনাবাহিনী জনগণের পক্ষে ছিল। এই যে জনগণের পক্ষে থাকাটা, এই কথাটা কি ভলকার তুর্কের বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে কিনা বলেন আপনি? মিলে যাচ্ছে। হয়তো মিলে যাওয়ার কারণে ভলকার তুর্ক বানিয়ে বলতে পারে, আমি জানি না, আমি তো আর দুজনের মাঝখানে ছিলাম না, আমি বলতে পারবো না। কিন্তু ভলকার তুর্কের বক্তব্যের সঙ্গে আমরা মিলাই তাহলে সেনাবাহিনীর আচরণটা মিলে, আইএসপিআর আচরণ যদি মিলাই তাহলে মনে হয় না সেনাবাহিনী নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে জনগণের পক্ষে গেছে। এটাও হতে পারে। আসলে কোনটা হয়েছে আমরা বলতে পারবো না। তবে ওই বিপ্লবের সময়, ওই আন্দোলনের সময় সেনাবাহিনী যে ভূমিকা ছিল, এই জন্য তাদেরকে আমি স্যালুট জানাই। তারা একটা ভালো ভূমিকা রেখেছিল। এটা হলো রিয়েলিটি। শুনতে চাই, এক সুর হচ্ছে না কেন এটা একটু শুনতে চাই। দূরত্ব হচ্ছে কিনা সেনাবাহিনীর সাথে সরকারের কোথাও, বা কোথাও থেকে প্রেসক্রিপশন আসছে কিনা, সেই বিষয়ে আপনার একটু মূল্যায়ন শুনতে চাই। শুনেন, সেনাপ্রধান যে কথাটা বলেছেন, নিজে বিরক্ত হয়েছেন, এনাফ হয়েছে, আর না, আর চাই না, দেখে যাই। আমাকে বলতে পারেন, আমি একই কথাই বলবো। এই দেশে যে কোনো মানুষকে বলবেন সেও একই কথাই বলবে, কারণ এটা তো এই দেশের মানুষের একটা কমন ফিলিংস যে তারা 9 মাসে যা দেখার আশা করেছিল তা তো দেখতে পায়নি। বরং যে এখন কি হচ্ছে, এখন বিভক্তিটা চূড়ান্ত হচ্ছে, বিভক্তিটা প্রকট আকার ধারণ করেছে।
মানুষকে ব্লেম করা হচ্ছে, ব্লেম গেম হচ্ছে, মব কালচার আমরা দেখতে পাচ্ছি। এগুলো তো আমরা চাইনি, আসলে কেউ চাইনি এগুলো। এবং এখন প্রতিহিংসার মানে বিভিন্ন আচরণ হচ্ছে, প্রতিহিংসামূলক আচরণ হচ্ছে, এগুলো তো আমরা চাইনি। তো এখন এটা দেখে উনি যদি বলে থাকেন, উনি, আমি মনে করি উনি সাধারণ মানুষের কথাটা ওনার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে। সাধারণ মানুষ এরকম ফিল করে, মানুষ এরকম ফিল, এটা মানুষের ফিলিংস। তো এখন এটা নিয়ে ইয়ার সঙ্গে ইউনূস সাহেবের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, আমি এটাও মনে করি না। এই কারণে ইউনূস সাহেব নিজে তো বলেছেন যে ওনার সঙ্গে কোনো দূরত্ব নাই, সেনাবাহিনীর সঙ্গে চমৎকার সম্পর্ক। উনি একাধিক সাক্ষাৎকার বলেছেন ঘটনার পরে। এখন আপনি যদি বিশ্বাস না করেন, চমৎকার সম্পর্ক বলছেন তিনি, উনি বলেছেন, এখন আমি যদি এটা বিশ্বাস না করি, না এটা বিশ্বাস করা ঠিক হবে না। তিনি তো বলছেন অপরাধ বাড়ে নাই, ওটা বলেছেন, ওটা ওনার অজ্ঞতা বলে আমি মনে করি। এখন যদি বলেন যে ওইখানে অজ্ঞতা দেখাইছে, অথবা এখানেও অজ্ঞতা দেখাইছে, হতে পারে, আমার কোনো আপত্তি নেই, হতে পারে। কিন্তু আমি তার ওইটুক আমি তো মিলানোর চেষ্টা করেছি। যদি ওনার সঙ্গে বিরোধ থাকতো সেনাবাহিনীর, ধরেন সেনাপ্রধানের সঙ্গে ওনার বিরোধ আছে, তাহলে তুমি সেনাপ্রধানকে চেঞ্জ করতেন। উনি তো পারেনি, উনি তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তো করেন না কেন? কাজে আমার মনে হয় কোনো দূরত্ব না। আমি যতক্ষণ পর্যন্ত কিছু না ঘটবে ততক্ষণ পর্যন্ত আমি বিরোধ অথবা দূরত্বকে স্বীকার করবো না, আমি এটা মানতে চাইবো না। কারণ আমি বলবো, আমার দেশের সেনাপ্রধানের সঙ্গে আমার দেশের প্রধানমন্ত্রী অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার একটা চরম বিরোধ চলতেছে, কিন্তু দুইজনই বহাল তবিয়তে আছে। এই ধরনের কথা আমার জন্য স্বস্তিজনক নয়। এটা আমি বলবো কেন? এটা আমি বলবো না, এটা আমি বিশ্বাসও করতে চাইবো না। আমি মনে করি যা বলেছেন ওটা পিপলস ভয়েস, উনি যেটা বলেছেন এবং যেটা বলেছেন, এটা বলার পর নিশ্চয়ই ওনাদের মধ্যে চিন্তা একটু চেঞ্জ আসতেও পারে। তবে একটা কথা আমি বলি, সেনাপ্রধান কিন্তু ওনার কথা থেকে খুব একটা সরেন নাই। যে কথাটা বলেছিলেন উনি আজকে থেকে কয়েক মাস আগে, এই যে 18 মাস সময় আনা, আমার কথা হলো 18 মাসে যদি এরা ইলেকশন দিতে না পারে, তারপর কি সেনাবাহিনী কি বলবে সেটা দেখার বিষয়। এবং আমি মনে করি 18 মাস মোর দেন এনাফ। আমি পার্সোনালি মনে করি একটা নির্বাচন দেওয়ার জন্য এতদিন সময় লাগার কোনো প্রয়োজন নাই। এই কারণে নাই, কারণ ওনারা যে সংস্কারটা করতে চাচ্ছেন, এই সংস্কারগুলি আসলে কোনো সংস্কারই না। আমি সংস্কার রিপোর্টগুলো দেখেছি, আহামরি কিছুই নাই। প্রশাসনিক সংস্কারের মধ্যে প্রস্তাব আছে কি দেশকে কয়েকটা বিভাগে ভাগ করব। ভাই, এটা পাগল না মাথা খারাপ? এই যে আপনি এই বিভাগ তো প্রদেশ করবে, এতগুলো প্রদেশ আপনি কেন করবেন? আমার কাছে এটা পাগলামি মনে হয়। তাহলে এই মানে এই বয়স্ক লোকের ভীমরতি প্রাপ্ত বয়স্ক মানুষ তাদের এই সমস্ত সাজেশন নিয়ে পাগল নাকি ভাই? দেশে তো ডুববে। তাহলে আপনি অতগুলি কি প্রাদেশিক সরকার হবে, অতগুলি গভর্নর করবে, কি কয়? তো এগুলো তো ভাই উদ্ভট সব প্ল্যান আছে, প্ল্যান প্রস্তাব আছে। আলী রিয়াজ সাহেব একটা সংবিধান সংস্কার করছেন, ওখানে ধর্ম নিরপেক্ষ থাকবে না, আবার রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে। যেটা কিছু হলো, এটা কোনটা? এটা কেমন হলো ভাই? আপনার সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দিচ্ছেন, কিন্তু রাষ্ট্র ধর্ম ইসলাম রাখতেছেন, আবার বলছেন যে এটাকে ধর্মীয় রাষ্ট্র না। তো এগুলি টিকবে না আলটিমেটলি। কাজে যে সংস্কার হবে, এগুলি সংস্কার খুবই আনারি লোক দিয়ে সংস্কারগুলি মানে করানো হয়েছে। সংস্কার কমিশন যেগুলো হয়েছে, নেহায়েত আনারি লোক, কিছু লোক বসে কয়েকদিন অবসর বিনোদন করছে। আমি মনে করি বিশাল বিশাল বই লিখছে, কোনো সন্দেহ নাই, 200-250 পৃষ্ঠার। কিন্তু এটা এই দেশের মানুষের জন্য প্রযোজ্য কিনা, প্রয়োগ করা যাবে কিনা, এটা ওনারা বুঝেন না। ওরা কিছু থাকেই না। গণমাধ্যম সংস্কারের কমিশনের এক লোক আনছে, প্রধান আনছে, সে থাকে ইংল্যান্ডের ভাই। সে ইংল্যান্ডের এই গণমাধ্যমের ফর্মুলা আমার এনে খাটাবে নাকি? ওনারা আনা হয়েছিল, আইনে উনি একবার আসছিলেন, আসলে প্রথম আলোতে জব দিয়েছিলেন। কিছুদিন পরে প্রথম আলো বলছে, ভাই আপনি যান, আপনার হাতে আপনি মানে মাপ চাইছি, ভাই আপনি যান। তো উনি তো এই দেশের লোক বুঝে না। তো এই দেশের মানুষের পালস বুঝতে হলে এই দেশে সংস্কারগুলো কাগজের সংস্কার হিসেবেই থেকে যাবে, মানে কোনো কাজে লাগে, এগুলো সব এনজিও থাকবে। এই সংস্কারগুলো কোনো কাজে লাগে? আমি মনে করি যে এগুলো আহামরি কিছুই হয় নাই, এবং পলিটিক্যাল পার্টিগুলো এগুলো নিয়ে খুব বেশি একটা মাখবে আমার কাছে মনে হয় না। হয়তো ইলেকশনের স্বার্থে, যে এটা করতে গেলে দেরি করলে ইলেকশন পিছিয়ে যাবে, তাড়াতাড়ি ইলেকশন করার স্বার্থে ঠিক আছে মানলাম, কিছু কিছু মানবে, কিছু কিছু মানবে না। ইলেকশনের পরে দেখবেন সব ধুলায় অন্ধকার। এই বিষয়ে শেষ বক্তব্য না, মাহফুজ আলম যে কথাটা বলেছেন, উনি জ্ঞানী মানুষ, তো উনি মাঝে মাঝে এরকম স্ট্যাটাস দেন। একবার দেখলাম যে বললেন যে দেশে গৃহযুদ্ধ লাগাতে হবে, তা নাহলে দেশ শান্ত হবে না। আবার একবার বললেন যে দেশের মানচিত্র উনি চেঞ্জ করে দিবেন, কি কি করবেন, এগুলো অনেক কিছু বলছেন উনি। বলেন এগুলো মানে জ্ঞানী মানুষের এগুলো হয়। তো এখন উনি যেটা বলতে চাচ্ছেন, ভাই দেখেন আমি বলি একটা কথা আপনাকে,
আপনি একজন উপদেষ্টা হয়েছেন। উপদেষ্টা মানে কি? আপনি কিন্তু সরকারের একজন পার্ট অফ গভর্নমেন্ট। পার্ট অফ গভর্নমেন্ট হলে পরে আপনার এরকম আরে ঠারে কথা বলার কোনো দরকার নেই। আপনি যা বলবেন স্পষ্ট করে বলবেন। আপনি এটা কাকে বলতেছেন? আপনি আপনার পার্সোনাল ফেসবুকে দিয়েছেন, কোনো সমস্যা নাই, কিন্তু যখন আপনি মন্ত্রী হয়ে যান, যখন আপনি সরকারের অংশ হয়ে যান, তখন আপনার পার্সোনাল বক্তব্য কিন্তু জাতি গুরুত্ব সহকারে নেয়। আপনি এমন কথা কেন বলবেন যার 10টা অর্থ হতে পারে? এই কথা, ওনার কথার অর্থ কি আপনি একভাবে বুঝেন, আনিস আলমের একভাবে বুঝে, আমি একভাবে বুঝি। আপনি বাসায় যে আপনার বাসার লোককে জিজ্ঞেস করেন, সে আরেকভাবে বুঝে। তাহলে এমন কথা আপনি কেন বলবেন? এই ধরনের হয় এর বিমূর্ত শিল্প ভাই আমরা চাই না। যা আঁকবেন সরাসরি আঁকেন, যা বলবেন সরাসরি বলেন। তো এইগুলি বললে হয় কি, বোঝানোর চেষ্টা করে যে আমি অনেক চাপের মধ্যে আছি, আমি অনেক কিছু বুঝি, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, এই সমস্ত বললে ভাই কোনো লাভ নাই। যে কাজটা করতেছেন সেই কাজটা সরাসরি বলেন, যে কাজটা লিখতেছেন সেটা সরাসরি বলেন। এগুলি কথা আমি আসলে আমার গুরুত্বই দিই না। এগুলি একদম গুরুত্বহীন মানে মানে কথাবার্তা। জনাব মাসুদ কামাল, অনেক ধন্যবাদ। আজকের মতো শেষ করে নিশ্চয়ই সামনে আরো কথা হবে আপনাদের সাথে। অনেক ধন্যবাদ জনাব।